আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনগণের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হয়ে যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিচার বিভাগকে ন্যায় এবং আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। বগুড়া জেলা আইনজীবী সমিতির ভবন ও ই বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। দেখুন রুদ্র রফিকের রিপোর্ট। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় তারেক রহমান সকাল 10:30টার দিকে জেলার সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর। পরে সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে কোর্ট প্রাঙ্গণে যান প্রধানমন্ত্রী। উন্মোচন করেন জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক। সেই সঙ্গে ভবনের অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে 23 লাখ টাকার অনুদান দেন সরকার প্রধান। সরকারের পক্ষ থেকে আমরা টোটাল 23 লক্ষ টাকা এই কোর্ট বিলিং এর বিভিন্ন কাজের জন্য আজকে হস্তান্তর করা হচ্ছে। এরপর জেলা ও দায়রা জজ আদালতে বগুড়া সহ 7 জেলায় ই বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আর কখনো যেন কোনো স্বৈরাচার মানুষের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যাসিবাদী শাসনামলে আমরা দেখেছি আইনের দোহাই দিয়ে এমনকি রাতের বেলা আদালত বসে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। বিএনপি সরকার দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই জন্য বর্তমান সরকার ন্যায় এবং আস্থা জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। পরে পায়ে হেঁটে বগুড়া পৌরসভা প্রাঙ্গণে যান প্রধানমন্ত্রী। নামফলক উদ্বোধনের মধ্য দিয়ে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন তিনি। কর্পোরেশন প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন তারেক রহমান। পরে বগুড়াবাসীকে সবাই মিলে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন হিসেবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। নিজের শহরকে কিন্তু নিজে পরিষ্কার রাখতে হবে। দেশের উন্নয়নে যেন কাজ করে যেতে পারেন, সেজন্য নিজ জেলাবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মুরব্বী সহ মা বোন সহ সকলের কাছে এই দোয়া চাইছি। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও কমছে না ভোগান্তি। রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে রয়েছে দীর্ঘ লাইন। দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে এখন পর্যন্ত তেলের পাম্পে দেখা যায়নি সেই চিত্র। ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। এদিকে চালকরা বলছেন, এক লাফে সর্বোচ্চ পরিমাণে দাম বাড়িয়েছে, তারপরও ভোগান্তি কমছে না। এদিকে তেলের দাম বৃদ্ধির পর বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিআরটিএ। গেল রাতে ভাড়া নিয়ে আলোচনায় বসলেও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। নতুন ভাড়া নিয়ে মন্ত্রণালয়ে পর্যালোচনার পর সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে বিআরটিএ। কোনো ভোগান্তি কমে নাই। আগেও যেভাবে আমরা সিরিয়াল দিয়ে তোল নিতাম 3-4 ঘন্টা লাগছে, আজকেও তো 3-4 ঘন্টা লাগলো। যদি 10টা পাম্প থাকে তার ভিতরে 2টা পাম্পে তেল দেওয়া হচ্ছে, 8টা পাম্পই অফ। এই জন্য এই লোকগুলাই ভোগান্তি শিকার হচ্ছে। সেই বাড়ানো লাস্টে বাড়াইলো এবং আমাকে ভোগান্তি আগেও করলাম। এখন আপনি কি মনে করছেন রাত 1টা বাজে আসছে, দেখেন কথা বের হচ্ছে না। এদিকে জ্বালানি তেলের দাম বাড়লেও এখনো পাম্পে কমেনি ভোক্তাদের দীর্ঘ লাইন। দাম বাড়ার পরও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। কালোবাজারি ঠেকাতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখে তেল দেওয়া হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া যাচ্ছে না যশোরের পাম্পগুলোতে। তেলের দাম বাড়লেও সরবরাহ সংকটের অজুহাতে রংপুরে এখনও পাম্পে পাম্পে চলছে হাহাকার। কয়েকটি পাম্পে তেল বিক্রি হলেও অধিকাংশই বন্ধ। খোলা পাম্পগুলোতে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের লাইন সড়ক ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হচ্ছে। এদিকে মাদারীপুরের ডাসারে অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে রাখায় 40,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 37,000 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
লিটার পর্যন্ত রাখা যাবে 30 মেট্রিক টন ভাই এইভাবে নিউজ আছে। সারা দেশে হামি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে এই কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশুকে 1 ডোজ টিকা দেওয়া হবে। সকাল 10টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল মিলনায়তনে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত টিকাদান চলবে। শরীয়তপুরের জাজিরায় টিকার উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার রেহান উদ্দিন। এদিকে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের চিকিৎসাধীন অবস্থায় 15 শিশুর মৃত্যু হলো। গত 24 ঘন্টায় আরও 41 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। আমাদের বাচ্চাদের রেসিস্টেন্স পুষ্টি দিন দিন কমে যাচ্ছে, যেই কারণে হামের মতন একটা ভয়াবহ রূপ আমাদেরকে বিব্রত করে ফেলতেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের কত মায়ের বুক খালি করে নিয়ে যাচ্ছে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে 2 দিন ব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে 36 জনের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা 2 দিন ব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী সহ 36 জনকে মনোনীত করা হয়। এর আগে গেল শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সময় বেশি দিতে পারবো, যেই কারণে আমরা আলাদা আগে থেকে প্ল্যান ছিল। সংরক্ষিত মহিলা আমি শুরু করলাম আমার বক্তব্য। মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড সর্বসাকুল্যে 36 জনকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। সোমবার 13টি ফ্লাইটে মোট 6104 জন যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজিদের নিবন্ধন, ভিসা প্রক্রিয়া এবং স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় সকল কাজ সম্পন্ন করা হচ্ছে। এদিকে হজ ক্যাম্প পরিদর্শনে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, হজ যাত্রীদের খাবারের মান ও খরচ যেন বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। আগামীতে হজ যাত্রা মধ্যবিত্তদের নাগালের মধ্যে রাখার কথাও জানান প্রতিমন্ত্রী। গত 18 এপ্রিল থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক বিমান যাত্রা, চলবে আগামী 21 মে পর্যন্ত। শান্তি ফিরে আসছে, অবশ্যই আমরা ঠিক মতো হজ করতে পারবো, হজ করে দেশে ফিরবো, এই প্রত্যয় লয়ে যাইতেছি, তাহলে অবশ্যই দোয়া করব। মোটামুটি ভালো লাগছে, প্রথম যাচ্ছি, দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে হজটা সম্পূর্ণ করে আসতে পারি। এবং হাজিরা যাতে কোনো অবস্থাতেই খাবারের মান নিয়ে কোনো কোশ্চেন না তুলতে পারে, সেই জন্য আমরা পর্যটন ক্যাফেটেরিয়া থেকে কিন্তু খাবারগুলো দিচ্ছি। টিআরপির নামে গণমাধ্যমের সাথে প্রতারণা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সহ সংশ্লিষ্টরা। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন অভিযোগ উঠে আসে। মিথ্যা টিআরপির কারণে ক্ষতির শিকার টেলিভিশন চ্যানেলগুলোকে গণমাধ্যম সংস্কার কমিশন ক্ষতিপূরণের পাশাপাশি জড়িতদের জবাবদিহির সুপারিশ করলেও বাস্তবায়ন হয়নি আজও। টিআরপি নিয়ে এআর বাদলে 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ভূতে তৈরি করে টিআরপি, এমন টেলিভিশন রেটিং সিস্টেমেই চলছে দেশের 40টি টিভি চ্যানেল।
অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে তথ্য দেয় 500টির কথা বললেও 200 ডিভাইস দিয়ে টিআরপি করা হয়। অনিয়মের বিষয়টি পরিষ্কার হওয়ায় প্রতিবেদনের শিরোনাম দেন ভৌতিক টিআরপি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে তাদের জবাব, তারা আমাদের প্রশ্নের কি জবাব দিয়েছে সে তো লেখাই আছে। বাস্তবেও গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের সত্যতা মিলে। যদিও বিএসসিএল এর মহাব্যবস্থাপক দাবি করেন তারা 500টি ডিভাইস দিয়েই শুরু করেছিলেন। সরকারি প্রতিষ্ঠানের একটা সিস্টেমকে ভৌতিক বলার আগে অন্তত এটা তো আমরা আশা করতে পারি যে এই সিস্টেমটা এসে কেউ সরেজমিনে দেখবেন এটা কিভাবে কাজ করে। এই পদক্ষেপটা কিন্তু তখন নেওয়া হয়নি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ এ প্রসঙ্গে বলেন, আমরা রিপোর্টে যা লিখেছি একেবারে অ্যাকিউরেটলি বেসড অন ডকুমেন্টস অ্যান্ড দেয়ার ইন্টারভিউস। তাদের সাথে অফিসিয়াল মিটিং হয়েছে, তারা 2জন প্রতিনিধি পাঠিয়েছিল, 2জন অফিসার আসছিল এবং লিখিতভাবে তারা তাদের বক্তব্য দিয়েছে। সো কিছু বললে সেটা মানে সত্য চাপা দেওয়ার চেষ্টা বা অস্বীকার করা। সম্প্রতি এক দুপুরে রাজধানীর বাংলা মোটরে বিএসসিএল এর টিআরপি সংগ্রহ রুমে গিয়ে দেখা যায় মাত্র 13টি ডিভাইস সক্রিয়, তাতে দর্শক সংখ্যা 42 জন। তবে নানা কারণে সব ডিভাইস চালু থাকে না বলে দাবি করেন মহাব্যবস্থাপক। বাসাবাড়িতে যে আমরা যেই বক্সটা বসাইছি এই বক্সটা ওয়ার্কিং, মানে আপনার কারিগরিভাবে ওয়ার্কিং, কিন্তু টেলিভিশন ওই বাসা দেখছে কি দেখছে না এটা কিন্তু ডিফারেন্ট ইস্যু। মানে যখনই ওই বাসার লোক ফেরত আসবে এবং যখনই অন করবে তখনই কিন্তু ওই ডেটাটা আমাদের সিস্টেমে শো করবে। কি পদ্ধতিতে টিআরপি চলছে তা বুঝিয়ে দেন বিএসসিএল এর একজন কর্মকর্তা। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে বলা হয় টিআরপির অনিয়মে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত মিডিয়ার দাবিও বিবেচনায় নিতে হবে। যেসব হাউস হোল্ডে পিপল মিটার বা টিআরপি ডিভাইস আছে এরকম 2-1টাতে আমি যেতে চাই, এটা কি সম্ভব? এ বিষয়ে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন বিএসসিএল এর মহাব্যবস্থাপক। ক্ষতিগ্রস্ত আপনি যাদের কথা বলছেন যে চ্যানেলগুলো ম্যানিপুলেশনে অংশগ্রহণ করছে না তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। বিপুল সংখ্যক টেলিভিশনের বিপরীতে সামান্য কটি ডিভাইস দিয়ে টিআরপি মানসম্পন্ন হওয়া সম্ভব নয় বলেও স্বীকার করেন এই কর্মকর্তা। আর বাদল, RTV, ঢাকা। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে ভার্চুয়াল মব হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন। সকালে সচিবালয়ে এসএসসি পরীক্ষা নিয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ভয় তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন বলেন এবারে পরীক্ষা হবে টেনশন মুক্ত আনন্দমুখর পরিবেশে। পরীক্ষা ভীতি যেন জাদুঘরে স্থান পায় এমন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে সরকার। পরীক্ষা ভীতি নামক শব্দটি দূর করতে চায়, সাথে সাথে সম্মানিত অভিভাবকদেরও আশ্বস্ত করতে চায় যে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে অকারণে আতঙ্কিত হবে না। আমাদের লেখাপড়ার কালচার নষ্ট হয়ে গেছে, সেখান থেকে আমরা ফেরত আসতেছি। আমরা তাদেরকে আনন্দমুখর শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করছি, তাদের যত প্রিভিলেজ আছে সব আমরা দিচ্ছি। এখানে কিছু কিছু ভার্চুয়াল মব আছে, ভার্চুয়াল মব, এই ভার্চুয়াল মব এই সমস্ত কথাগুলি বলে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও কমছে না ভোগান্তি। রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে রয়েছে দীর্ঘ লাইন। দর্শক, এই মুহূর্তে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, তেলের সংকট মোকাবেলায় কোনো ধরনের নতুন করে উদ্যোগ চোখে পড়েছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, এবং যেখানে আপনি রয়েছেন সেখানকার সার্বিক চিত্র আমাদের জানাবেন, কি দেখতে পাচ্ছেন? আফসানা, তেলের দাম বৃদ্ধির পর যে সরবরাহ বাড়ানোর কথা ছিল সরকারের পক্ষ থেকে সেটি কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। বিশেষ করে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই ফিলিং স্টেশনগুলোতে সেই সকাল থেকে গাড়ির জটলা, ভিড় এবং
ভোগান্তির যে চিত্রটি ফুটে উঠেছে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ট্রাস্ট যে ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনের যে লম্বা লাইন, এই লাইনটিকে একেবারে মহাকালী পর্যন্ত চলে গেছে। অর্থাৎ বলতে গেলে এই লাইনটির দীর্ঘ এত বেশি যে মানুষের যে হয়রানি, সেই সাথে তীব্র গরম এবং এই অসহ্য গরমের মধ্যে এই চালকদের ভোগান্তি অনেকটা বেড়ে গেছে বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। তারা বলছেন কবে নাগাদ এই সংকট কাটবে এবং এখান থেকে উত্তরণের পথ কি তারা এখনও সেটা বুঝে উঠতে পারছে না বলে আমাদেরকে তেমনটা জানিয়েছেন। সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই যে বিপিসির পক্ষ থেকে বলা হয়েছে আজকের মধ্যে অর্থাৎ সরবরাহটা বাড়ানোর কথা, কিন্তু গতকাল রাত পর্যন্ত বা আজকে সকাল পর্যন্ত পাম্পের যে গাড়িগুলো তেল আনতে গিয়েছে সেখানে এখনও পর্যন্ত সরবরাহ বৃদ্ধির যে বিষয়টি সেটি এখনও দেখা যায়নি, আমাদেরকে এমনটা জানিয়েছেন। সেই সাথে স্টেশন ম্যানেজাররা আমাদেরকে জানিয়েছেন যে ফিলিং স্টেশন ম্যানেজাররা জানিয়েছেন যে আসলে তেল সরবরাহ যে বৃদ্ধির বিষয়টি সেটি এখনও তারা পর্যন্ত পাচ্ছে না। সেই সাথে তারা আরও জানিয়েছেন যে আসলে এই তেল বৃদ্ধির বিষয়টি যদি ঠিক না করা হয়, সরকারের পক্ষ থেকে যদি তেল সরবরাহ যদি বাড়ানো না হয়, তাহলে কিন্তু এর ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে সমন্বয় করে এবং সরকারের যুগোপযোগী সিদ্ধান্তের মধ্যে দিয়ে এই ভোগান্তি কমানোর জন্য আরও ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন তারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রাজধানীর কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি করে গুলিবর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব 4 অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে কোম্পানি কমান্ডার KN রায় নিয়তি। কাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায় চাঁদা দিতে অস্বীকার করলে 3 দিন সময় দিয়ে পায় এবং কানের নিচে গুলি করে, পরবর্তীতে বুকে গুলি করার হুমকি দেয় সন্ত্রাসীরা। এ বিষয়ে কাফরুল থানায় মামলা হলে তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় রানা, সাগর শেখ, কালু এবং শশী নামে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই চাঁদাবাজি এবং ছিনতাইয়ের সাথে জড়িত এবং বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা মোটামুটি এই ছোটখাটো চাঁদাবাজি, ছিনতাই এদের সাথে জড়িত এবং এদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় আমরা রাজধানীর বিভিন্ন থানায় আমরা মামলা পেয়েছি আমাদের অপরাধ পর্যালোচনা করে, এবং তাদের রাজনৈতিক পরিচয় আমরা আরও যাচাই বাছাই করতেছি। এটা আমরা সংশ্লিষ্ট থানায় হ্যান্ডওভার করব। থানা আরও যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেবে পরবর্তী। টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বাসটির আরও বেশ কয়েকজন যাত্রী। ভোরে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের হামিদপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। ভোর 5:30টায় ভূঁইয়াপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় হেলথ পার্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।